আমি ম্যাথামেটিক্সে অনার্স মাস্টার্স করেছি। তো আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি ম্যাথামেটিক্সে পড়াশোনা করে আমি মূলত চাকরি করব। তখন বললেন, আপনি ইসলামী আন্দোলন করলে তো আপনি চাকরি করতে পারবেন না। নারীর প্রতি নরের আকর্ষণকে অনেক গুণ বাড়িয়ে দেয়। নিউ ইয়র্ক থেকে আচ্ছা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রচুর গ্রাহক আছে। কলরবের জুব্বার ক্ষেত্রে বা কলরবের পোশাকের ক্ষেত্রে একটা সমালোচনা রয়েছে। কলরবের জুব্বাগুলো আপনার স্টাইলকে ধারণ করার চেষ্টা করেছে। ওখানে গিয়ে ওনার কাজের ধরন দেখে আমার সেই শিল্প সত্তাটা হয়তো জাগ্রত হয়েছে। আমিও বাংলাদেশ ব্যাংকেই ঢুকব, এটা আমার একটা ইচ্ছা। তখন কি উইন্ডোজে কাজ করতেন? না, আমি শুরু থেকেই অ্যাপেলে কাজ করেছি। এদেশের মাহফিলের পোস্টার এত নিম্নমানের ছিল, সেইটার আমূল পরিবর্তনের পিছনে আমি বলবো যে একজন নিন্দুকও এটা স্বীকার করবে যে প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মিডিয়ার একটা অবদান বড় রয়েছে। অবদান। মনে হলো উনি প্রেমের কবিতা পড়ছেন। এবং 2012 সালে এসে আমি স্টেজ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি। 12 সালে এসে দেখলাম যে এখানে কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে ডিজিটাল মিডিয়ার যুগ। এখন আর গোপন থাকার কোনো সুযোগ ওইভাবে নাই। এখন সামনে আসতে হবে। ইরানিদের বিভিন্ন প্যাকেজ দেখলাম, তাদের প্যাকেজগুলো এত সুন্দর, বাংলাদেশের প্যাকেজগুলো এত নিম্নমান। তো আপনি আবৃত্তি কোথায় শিখেছেন? আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার ফার্স্ট ইমপ্রেশন? দেখলাম যে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর একটা মজার বিষয় হলো, আমার ছাত্রের সংখ্যা প্রায় 2000-এর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, স্টার ভিউয়ের নতুন একটি এপিসোডে, বিশেষ একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। আমি দিল মাহমুদ সাব্বির। আজকে আমাদের মাঝে এমন একজন অতিথি উপস্থিত আছেন যাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নতুন কোনো পদবীর প্রয়োজন হবে না, কারণ বছরের পর বছর তার কাজই তাকে মানুষের কাছে সগৌরবে পরিচয়ের ছাপ রেখে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে আছেন সংস্কৃতির মঞ্চ থেকে আদর্শভিত্তিক রাজনীতি উভয় জায়গায় যিনি স্বতন্ত্র পদচিহ্ন রেখে চলেছেন। প্রিয় মানুষ, জনাব শাহ ইফতেখার তারিক স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি, আল্লাহর মেহেরবানি। আজকে তোমার এই অনুষ্ঠানে কথা বলতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা বেশ গৌরবান্বিত আপনি আজকে আমাদের মাঝে এসেছেন, এই জন্য অনেক অনেক শুকরিয়া আপনার। প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার জন্ম, বেড়ে ওঠা এবং শিক্ষা জীবন সম্পর্কে আমাদের দর্শকদের একটু ধারণা দিবেন। আমার জন্ম আমার নানার বাড়িতে, নেত্রকোনায়। আমাদের বাড়ি হচ্ছে ময়মনসিংহে ফুলপুর থানায়, কিন্তু জন্মের পরেই আমি আমাদের বাড়ি এখানে খিলগাঁও, ঢাকার খিলগাঁওতে আমাদের বাড়ি। এখানেই আমি বেড়ে উঠেছি। আমার জন্মটা নেত্রকোনায়, যার কারণে নেত্রকোনার প্রতি একটা অন্য ধরনের মায়া আর ময়মনসিংহের প্রতিও একটা টান অনুভব করি। আমার গ্রামের বাড়িতে কখনো থাকা হয়নি ওইভাবে? গ্রামের বাড়িতে স্থায়ীভাবে কখনোই থাকা হয়নি, কিন্তু আমার শৈশবটা ঢাকা এবং দাদার বাড়ি, নানার বাড়িতে ঘন ঘন যাতায়াতের মধ্য দিয়ে কেটেছে। যেটা এখনকার শিশুরা খুব কম পায়, যেটা যেমন আমের সময় নানার বাড়িতে, তারপর শীতের সময় দাদার বাড়িতে, প্রত্যেক পরীক্ষার পরেই ছুটি হওয়ার পরেই আমি দাদার বাড়ি, নানার বাড়িতে থেকেছি। আচ্ছা, এরপর আপনার পড়াশোনা হাতেখড়ি এবং সমাপ্তি? আমার পড়াশোনার হাতেখড়ি যেটাকে বলা হয়, আমার নানার কাছ থেকে আমার পড়াশোনার প্রথম হাতেখড়ি। নানাই আমার প্রথম শিক্ষক, প্রথম উস্তাদ। তো তারপর স্কুল, আমি গোরান সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আমি প্রাইমারি স্কুলে পড়েছি। আবার একই সময়ে আমার নানার বাড়িতে আমাকে পরীক্ষা দিতে হতো, সেখানে একটা প্রাইমারি স্কুল, পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উভয় স্কুলেই আমাকে পরীক্ষা দিতে হতো, কারণ আমার নানা শিক্ষক হওয়ার সুবাদে ওনার আদরটাই ছিল পড়াশোনা। তা অতএব নানার বাড়িতেও আমার অ্যাডমিশন ছিল, আবার আমার এই ঢাকাতে তো অ্যাডমিশন ছিলই। এখানে শেষ করে তারপরে খিলগাঁও উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, তারপরে কবি নজরুল সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আমি ম্যাথামেটিক্সে অনার্স মাস্টার্স করেছি। আমি যে বিষয়ে আগে থেকেই ব্যাপক সারপ্রাইজড, সেটা হচ্ছে আপনি কখনোই মাদ্রাসার গণ্ডিতে পড়াশোনা সুযোগ হয়নি। পুরো আপনার পোশাক এবং আপনার পথ চলা এই দিকে। এখানে প্রথমে আমি একটু আপত্তি দিই যে বিস্মিত হওয়ার বিষয়, আমি কেন এদিকে এলাম এটাতে বিস্মিত হওয়ার বিষয় নাই। কারণ মুসলিম মানেই হচ্ছে সে মাদ্রাসায় পড়ুক, স্কুলে পড়ুক, সে যাই করুক না কেন, তার পেশা যাই হোক, সে মূলত তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার চেষ্টা করবে। বরং বিস্মিত হওয়ার কথা এটাই,
আমরা অনেকেই মুসলিম হওয়ার পরেও আমরা ইসলামী জীবন আদর্শ বাদ দিয়ে অন্যদিকে কেন সরে যাচ্ছি, সেটা বিস্মিত হওয়ার বিষয়। তারপরেও আমি উত্তরটা এভাবে দেই যে আমি তো এরকম ছিলাম না। একটা সময়ে আমি বস্তুবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, এবং আমার জীবন চলার পথ এদিকে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ আমাকে সেই বুঝটা দান করেছেন যে একজন মুসলিম হিসাবে আমার চলার পথ সেগুলো হতে পারে না, ইসলামই হচ্ছে আমার চলার পথ। এটা আমার উপলব্ধিতে আসলো আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর, যখন আমি অনার্সে ভর্তি হব ঠিক সেই সময়টায়। এবং সেদিন থেকে আমি আমার জীবন চলার গতিপথকে সম্পূর্ণ পরিবর্তন করে নিয়েছি। আর এই জন্য অনেকেরই অবদান আছে। বিশেষভাবে আমি স্মরণ করব সৈয়দ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম, চরমনার মরহুম পীর সাহেব হুজুর। ওনার বয়ানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একদিনে আমার গতিপথ পরিবর্তন করে দিয়েছেন, যে আমি কোথায় যাচ্ছি, আমি তো জাহান্নামের পথে হাঁটছি। এই উপলব্ধিটা আমার এক বসায় হয়েছে। সেই প্রোগ্রামটা কোথায় ছিল? না, সেটা ছিল মানে বরিশালে চরমনাইতে। আমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য অনেকে অনেকভাবে চেষ্টা করছে। তো আমি ভাবলাম যে আমি যদি পরিবর্তন না হই, আমাকে কে জোর করে পরিবর্তন করবে? তো আমার বাবাও, আমার ইচ্ছা ছিল যেন আমি একটু যাই। তো আমি গেলাম। যাওয়ার পর 1 দিন 2 দিন আমি আসলে বয়ানে বসি না। কারণ হচ্ছে আমার তো ঝোঁক এটা না। আমি আসছি বেড়াইতে, ঘুরবো, তারপর চলে আসবো। এটা কত সালে? 1991 সালে। 1991 সালে। তো একদিন পরে আমাকে এমনভাবে আয়োজন করা হলো যেন আমি আর কোনো অজুহাতে বয়ানের সময় বাইরে যেতে না পারি। তো বয়ান যখন চলছে, তো আমি নিরুপায় হয়ে বয়ানের দিকে মনোযোগ দিলাম। সেই বয়ানের মধ্যেই এমন বিষয়গুলি আমার সামনে উপস্থাপিত হলো যে আমার আর ভিন্ন দিকে ফেরার আর কোনো পথ নাই। এবং আমি আমার অতীত জীবনে আমি যা করেছি সেই নিয়ে আমার কি বলে এটাকে, আমার ভেতরে একটা অনুশোচনা জাগ্রত হল যে আমি এতদিন কোন পথে চললাম। ইসলামকে বিজয়ী করার পথই তো আমার পথ। এই তারপর ওলামায়ে কেরামের সাহচর্য, অনেক ওলামায়ে কেরাম আমাকে সাহচর্য দিয়েছেন। তখন কি জগন্নাথে? তখন আমার এডমিশন হয় নাই, এডমিশন হওয়ার আগ মুহূর্তে। আচ্ছা আচ্ছা। বা এক্সাক্ট সময়টা মনে নেই, 1991 সালের নভেম্বরে সম্ভবত। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো শুনে। এই ব্যাপারে আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো পরে শুনবো ইনশাল্লাহ, শেষের দিকে কয়েকটা প্রশ্নের পর। এখন যে বিষয়টা জানতে চাচ্ছি, আপনি পড়াশোনা শেষে কর্মজীবনে প্রবেশ করলেন, এবং কর্মজীবনটা কিভাবে শুরু হলো? আপনার কি কি প্রতিষ্ঠানের সাথে এখন যুক্ত আছেন, এবং তখন কি দিয়ে শুরু হয়েছিল? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো। আমি যে সাবজেক্টে পড়াশোনা করেছি ম্যাথামেটিক্স, সবাই জানে যে ম্যাথামেটিক্স সাবজেক্টের একটা গুরুত্ব আছে। তো আমার জীবনের স্বপ্ন ছিল যে আমি ম্যাথামেটিক্সে পড়াশোনা করে আমি মূলত চাকরি করব। আমার বাবা যেহেতু চাকরিজীবী ছিলেন এবং ভালো চাকরি করেছেন, বাংলাদেশ ব্যাংকে ছিলেন, আমিও বাংলাদেশ ব্যাংকেই ঢুকব, এটা আমার একটা ইচ্ছা ছিল। কিন্তু আমার ছাত্র সংগঠনে আমি তখন সেক্রেটারি জেনারেল, সম্ভবত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নাম ছিল তখন, এখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এটার সেক্রেটারি জেনারেল থাকা অবস্থায় একদিন আমার কেন্দ্রীয় সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান, তিনি আমাকে বললেন যে আপনার ফিউচার প্ল্যান কি? তা আমি আমার সহজ ফিউচার প্ল্যান যেটা আমি বললাম ওইটাই ওনাকে বললাম। তখন বললেন, আপনি ইসলামী আন্দোলন করলে তো আপনি চাকরি করতে পারবেন না, আপনাকে স্বাধীন এবং স্বতন্ত্র ব্যবসা করতে হবে। হাঁটতে হাঁটতে এই কথা চলছে। অ্যাট ওয়ান্স আমি ডিসিশন নিলাম যে ইসলামী আন্দোলনের সাথে আমি কখনোই কোনোদিন চাকরির অ্যাপ্লিকেশন করব না। তো এই নিয়ে আমার পরিবারের সাথে আমার বাবা, মানে বিশেষ করে আমার আব্বা, উনি চাইতেন যেন আমি চাকরি করি এবং বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করি, কিন্তু আমি সার্টিফিকেটও উঠাইনি কোনোদিন, যাতে আমি অ্যাপ্লিকেশন করতে না হয়। আমার পড়াশোনা শেষ হওয়ার পরেই আমার ভেতরে কিছু প্রতিভা, বা এটাকে প্রতিভা বলবো না, কিছু যোগ্যতা আমার মনে হলো যে এটা আমার আছে, এবং সেটা আবিষ্কৃত হয়েছে সংগঠন করতে গিয়ে। সংগঠন, এটার সময়কালটা 2000 সাল। 2000 সাল। আমি এই জায়গায় একটু ব্যাখ্যা না দিলে বিষয়টা নাশুকরি করা হবে। পুরো বিষয়টা আমার যে কথাটা আমি বলতে চাই, এই কথাটা বলা উচিত।
সেটা হলো আমি যখন ইসলামী আন্দোলনে আসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছি, তখন আমার ভেতরে একটা তাড়না কাজ করতো যে আমাদের ইসলামী অঙ্গনের কোন কোন জায়গায় শূন্যতা আছে, সেই শূন্যতাগুলি আমাকে পূরণ করতে হবে। যখনই সেই শূন্যতা পূরণ করতে গেলাম, দেখা গেল যে আমি আবিষ্কার করলাম যে এই বিষয়ে আমার একটা যোগ্যতা আছে। জি। আসলে এই যোগ্যতাটা আমার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শূন্যতা পূরণ করতে গিয়েছি, আমার ভেতরে সেই যোগ্যতাটা তিনি সৃষ্টি করে মহান রব দিয়েছেন। দিয়েছেন। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমি এই কথাটা যারা দর্শক আছেন তাদেরকে বলবো যে সত্যিকার অর্থে যদি কেউ ইসলামী অঙ্গনের যে কোনো দুর্বল দিককে সবল করার জন্য কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পুরস্কার হিসেবে তাকে যোগ্য করে দেন। তো আমি দেখলাম যে আমাদের ডিজাইনের অঙ্গনটা খুব দুর্বল। এটাকে ডিজাইন। ডিজাইনের বিষয়টা, আমাদের প্রকাশনার মান, অন্যান্য, এটা আমাকে এমন জায়গায় যেতে হবে যে আমরা হব সেরা। জি। তো দেখা গেল যে এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেল যে আমি এই বিষয়টা ভালো বুঝি। আচ্ছা। তো আমার তখনকার কেন্দ্রীয় সভাপতি আমাকে পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করেন, আপনি এই কেন্দ্রিক একটা প্রতিষ্ঠান দেন। তখন আমি আচ্ছা। প্রিন্ট মিডিয়া নামে একটা প্রতিষ্ঠান করলাম, ডিজাইনের প্রতিষ্ঠান। এটা মোটামুটি এই দেশের ডিজাইনের আমূল পরিবর্তনের ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে, এটা যারা এর গ্রাহক বা পর্যবেক্ষক তারা বলেন। শিক্ষার্থীও রয়েছে। হ্যাঁ। জি। তো এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের ডিজাইন অঙ্গন আমূল পরিবর্তিত হয়েছে। সেটা এটা প্রথম অফিস কোন জায়গায় শুরু করেছেন? প্রথম অফিস যেখানে ছিল এখনো সেখানেই আছে, পুরানা পল্টনের শাওন টাওয়ারে, এখনো সেখানেই আছে। আচ্ছা, আচ্ছা। 2000 থেকে এই যে 2000 থেকে 2026 2026 একই জায়গায় 26 অফিস বছর। আছে। জি। 2 যুগের অধিক হ্যাঁ। সময়। এই প্রিন্ট মিডিয়ার একটা বিশেষ অবদানের কথা আমি বলবো। এদেশের মাহফিলের পোস্টার, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের যে প্রকাশনার মান এত নিম্নমানের জি, ছিল, জি। সেইটার আমূল পরিবর্তনের পিছনে আমি বলবো যে একজন নিন্দুকও এটা স্বীকার করবে যে প্রিন্ট প্রিন্ট মিডিয়ার মিডিয়ার একটা অবদান বড় রয়েছে। অবদান আছে। আজকে ইসলামী অঙ্গনের প্রকাশনার মান, তখন বামপন্থীদের প্রকাশনার মান ছিল খুবই আকর্ষণীয়। তাদেরটা আমরা দেখতাম যে ওদেরগুলি এত ভালো হয়, আমাদেরটা কেন ভালো হয় না। জি। আজকে বামপন্থীরাও আমাদেরকে অনুসরণ করতে বাধ্য। জি। বাংলাদেশে প্রকাশনার মানের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ প্রিন্ট মিডিয়া একটা যুগান্তকারী ভূমিকা রেখেছে। আলহামদুলিল্লাহ। এছাড়াও হ্যাঁ, এইখানে একটু ছোট্ট করে জেনে নিই। এখানে আপনি যখন ডিজাইন হাউস শুরু করলেন, সেই সময় ওই সময় তো আসলে এত অপার সুযোগ ছিল না। না, আপনি কিভাবে ডিজাইন শিখলাম। হ্যাঁ, শিখলেন কিভাবে? এইটা এখানেও আমি শুকরিয়া আদায় করব ক্যালিগ্রাফার, বিশিষ্ট ক্যালিগ্রাফার আরিফুর রহমান। তার কাছে গিয়ে আমি আমার সংগঠনের প্রকাশনার কাজগুলি করতাম। আচ্ছা। তো উনি কোন চিন্তা থেকে ডিজাইনটা করেন, এটা জি। পাশ থেকে বসে আমি এটা উপলব্ধি করার চেষ্টা করতাম। হয়তো ভেতরে একটা শিল্প মানসিকতা ছিল, জি। যেটা মানে অবগুণ্ঠিত অবস্থায় ছিল। জি। ওখানে গিয়ে ওনার কাজের ধরন দেখে আমার সেই শিল্প সত্তাটা হয়তো জাগ্রত হয়েছে, আল্লাহ জাগিয়ে দিয়েছেন। তো ওনার কাছে কৃতজ্ঞ। ওনার ডিজাইনের চিন্তাগুলি আমাকে ডিজাইনার হওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। মাশাআল্লাহ। উনি কি আঁকতেন উনি নাকি? উনি কম্পিউটারে কাজ করতে পারতেন না। উনি শুধু হাতে ডিরেকশন দিতেন এবং হাতে কাজ করতেন। হ্যাঁ। তো আমি চিন্তা করলাম যে তখন অলরেডি কম্পিউটারাইজড হয়ে যাচ্ছে পৃথিবী। জি। ডিজিটাল মাধ্যমে সবকিছু আস্তে আস্তে চলে আসছে। তখন আমি কম্পিউটারেই কাজ শুরু করলাম এবং কম্পিউটারে কারো কাছে আমি শিখি নাই। আমি নিজে নিজেই সেটা ডিজাইনটা কিভাবে সম্ভব হলো? সম্ভব। তখন তো ইউটিউবের মানে না, ইউটিউব ছিল না, কিছুই কিছুই ছিল ছিল না। না। কিন্তু আমার মধ্যে এই প্রবণতাটা ছিল, এটা না পারার মতো কিছু নাই পৃথিবীতে, অবশ্যই পারবো। হয়তো আমার একটু খাটতে হয়েছে বেশি, এই খাটার কারণে আমার শেখাটা হয়েছে খুব যথার্থ। আমি অন্য কারোর উপর নির্ভরশীল ছিলাম না। কম্পিউটার সামনে আছে, ঘাটাঘাটি করতে 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 আমি এটা শিখে ফেলেছি এবং একসময় বুঝতে পেরেছি যে হ্যাঁ, এটা আগে এইভাবে করতাম, এখন এর চেয়ে ভালো এইভাবে করা যায়। তখন কি উইন্ডোজে কাজ করতেন? না, আমি শুরু থেকেই অ্যাপেলে কাজ করেছি। আচ্ছা, আচ্ছা। ম্যাকে কাজ করেছি একদম শুরুর দিন থেকে। কিন্তু তখন ওই সবকিছু একটু কি কঠিন? না, আমার কাছে এটা একটা মানে নতুন একটা জগৎ আবিষ্কারের একটা আনন্দ ছিল। প্রতিদিন একটু একটু করে আবিষ্কার করতাম। আচ্ছা। যতটুক আমি আবিষ্কার করতে পেরেছি অতটুকু দিয়েই আমি পরিপূর্ণ কাজ করতাম।
পরের দিন হয়তো নতুন আরেকটা জিনিস আবিষ্কার হলো, আমার হাতে টুল আরেকটা বাড়লো, আরেকটা নতুন শক্তি বাড়লো। কিন্তু আমি প্রথম দিন যা শিখেছি ঘাটাঘাটি করে, ওটা দিয়েই আমি একটা পরিপূর্ণ কাজ করে ফেলতে পারতাম। হয়তো 1 ঘন্টার কাজ আমাকে 3 ঘন্টায় করতে হতো। জি। তো আস্তে আস্তে নিজে নিজে শিখেছি, এটা একটা আনন্দের বিষয় ছিল আমার কাছে। যাক, আলহামদুলিল্লাহ। ওই সময় তো আপনি ডিজাইনে প্রবেশ করলেন। তারপরে আমরা আরো বেশ কয়েকটি বিজনেসের সাথে আপনাকে দেখেছি। সেই বিষয় সম্পর্কে আমি এরপরে আমি একটা ট্রাভেল এজেন্সি দিয়েছি, আল হামিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামে একটা ট্রাভেল এজেন্সি করেছি। এটা করার পেছনে একটা কারণ ছিল, এগুলো আমার পেশা হিসাবে আমি নেইনি। এটা করার পেছনে ছিল, আমি যখন প্রথমবার আল্লাহ আমাকে হজ করালেন, হজে আমি প্রচণ্ড সাফার করলাম, এবং তখন আমার একটা জেদ আসলো, যেমন একটা জেদ এসেছিল প্রিন্ট মিডিয়া করার সময়, যে আমাদের ডিজাইনের মান এত খারাপ হবে কেন, এটাকে 1 নম্বরেও পৌঁছে দিতে হবে। তো আমি 2010 সালে আল্লাহর ইচ্ছায় প্রথম হজে যাওয়ার পর আমার এই অনুভূতিটা হলো, বাংলাদেশের হাজিদের এত দুর্ভোগ কেন হবে, এত বাজে অবস্থা কেন হবে। আমি তখন আগ্রহ নিয়ে বিভিন্ন দেশের, যেমন তুরস্কের বিভিন্ন প্যাকেজ দেখলাম, ইরানিদের বিভিন্ন প্যাকেজ দেখলাম, তাদের প্যাকেজগুলো এত সুন্দর, বাংলাদেশের প্যাকেজগুলি এত নিম্নমানের কেন, এত ভোগান্তি কেন। তো ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি একটা উইন্ডো রাখবো, আমার যারা নির্ভরযোগ্য, আমার যারা কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমার যারা প্রিয়জন, তারা যদি একটা স্কোপ চায় যে আমি সুন্দর একটা হজ করতে চাই, তাদের জন্য আমার একটা আয়োজন। কেউ বলতে পারবে না আমার ট্রাভেল এজেন্সির আমি কোনো প্রচারণা কখনো করি নাই, কারণ এটা প্রয়োজন হয় নাই। আমার কাছের লোকজনই এটার মার্কেটিং করে, এবং প্রতি বছর তাদের মাধ্যমে এটা হয়। এবং আলহামদুলিল্লাহ, হজের সুন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রেও আল হামিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছে। আজকে কিছু কিছু পরিবর্তন যেটা দেখা যাচ্ছে, এটার সূচনাটা ওই 2011 সাল থেকে এটা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ, যারা আমি একটা অত্যন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একটা কথা বলতে পারি, এই এত বছর যাবৎ হজ উমরার সার্ভিস আল হামিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস দিয়ে আসছে, একজন লোক এমন আসে নাই যে এসে বলেছে যে আমরা হতাশ হয়েছি, বা এটা কেন, এটা তো হওয়ার কথা ছিল না, কেন এরকম হলো, এই রকম কথা বলার মতো একজন ব্যক্তিও হয় না। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আজ পর্যন্ত কোনো, সবাই স্যাটিসফাই। এছাড়াও আমার আরেকটা প্রতিষ্ঠান আমরা যৌথভাবে দিয়েছি, সেটা হচ্ছে জুব্বা। এটা হচ্ছে খুব পরিচিত। যেমন আমার পোশাকগুলি অনেকে বলে যে আপনার পোশাকটা সুন্দর লাগে, এরকম একটা পোশাক বানাতে চাই। তখন কিছু বাজে জিনিস আমরা দেখলাম। আমার মতো পোশাক বানাতে গিয়ে এমন এক টেইলারের কাছে দিয়েছে, সেটাকে বিভিন্ন রকম অবস্থা করে, ওইটার চেহারা আর দেখার মতো নাই। তখন আমি চিন্তা করলাম যে মানুষের একটা আগ্রহ আছে সুন্দর পোশাকের প্রতি। আজকে শার্ট প্যান্টের এত ব্র্যান্ড আছে, তো আমি যে পোশাকটা পরি, যে এই যে যেটাকে কাফতানি বলি আমরা, এই কাফতানি পোশাকটা আরও আকর্ষণীয়ভাবে সকলের জন্য খুব সহজলভ্যভাবে আমরা কেন উপস্থাপন করতে পারবো না, এই চিন্তা থেকে আমি জুব্বাকে এনেছি, এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আরও বড় আকারে আসছে খুব শিগগিরই। দেশে এবং দেশের বাইরে মানুষজন এটার গ্রাহক ইতোমধ্যে হচ্ছেন, তাদের প্রশংসা পাচ্ছি। এটা সামনে আরো বড় আকারে আসবে ইনশাল্লাহ। প্রসঙ্গ যেহেতু এসছে, একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা একটা সময় আপনি পরিচালক ছিলেন এবং এখনো নির্বাহী দায়িত্বে রয়েছেন কলরবের জুব্বার ক্ষেত্রে বা কলরবের পোশাকের ক্ষেত্রে একটা সমালোচনা রয়েছে, কথিত আছে, বা এটা বেশ উন্মুক্ত সিক্রেট বলা যায়, ওপেন সিক্রেট, যে কলরবের জুব্বাগুলো আপনার মানে স্টাইলকে ধারণ করার চেষ্টা করেছে। মানে আমরা মাত্র যে উত্তরটা পেলাম, এটা কি ওইরকম হয়েছে কিনা? যে না, বিষয়টা এখানে বুঝতে হবে, বিষয়টা গভীরে যেতে হবে। দেখা গেল যে তখন আমি কলরবের দায়িত্বে নাই, কিন্তু আমার কোনো একটা পোশাক তাদের খুব ভালো লেগেছে, এটা বানানোর জন্য গেল একজন হাতুড়ে ডাক্তারের কাছে, মানে একজন টেইলারের কাছে। ও এটাকে কেটে ছেটে এমন কিম্ভূত কিমাকার এমন এক আকৃতি দিয়েছে, যেটা দেখে আমার কাছে আশ্চর্য লাগলো যে এগুলি ওরা কি হয়। পরবর্তী সময় এখন আল্লাহর রহমতে তাদের প্রত্যেকের পোশাকের মধ্যে পরিবর্তন এসছে না। এটা কেন এসছে? যে আমি চিন্তা করলাম, যখন সামনে সুপেয় পানি না থাকবে, তখন যেটা পান করলে অসুস্থ হবে এমন পানি মানুষ খেয়ে ফেলবে। অতএব আমার সামনে একটা ব্র্যান্ড নিয়ে আসতে হবে, যেটা আকর্ষণীয়, যেটা রুচিসম্মত,
বিভিন্ন পোশাক দিবে। হ্যাঁ, জি। একটা ব্র্যান্ডের শতভাগ পোশাক একজনের পছন্দ হবে না। জি। আজকে বড় বড় ব্র্যান্ড আছে, সেই বড় ব্র্যান্ডের সবগুলি পোশাক কি একজন মানুষের পছন্দ হবে? যে না। কারো রুচির সাথে এটা মিলবে, কারো জি। রুচির সাথে এটা মিলবে না। কিন্তু আমি একটা অপরচুনিটি দিয়েছি, সেই অপরচুনিটিটা হলো যে এই জাতীয় ড্রেস যাদের পছন্দ তারা যেন খুব সহজে এখান থেকে নিতে পারে, বিপরীত এইরকম যাদের পছন্দ এখান থেকে যেন নিতে পারে। এই জন্যই মূলত এই জুব্বা প্রতিষ্ঠানটা করা। আর জুব্বা শুধু কিন্তু জুব্বা তৈরি করে এমন না, জুব্বা, পাঞ্জাবি, টি শার্ট, পায়জামা, জুতা, সব কিছুই তৈরি করে। সামনে এটা আরো বড় আকারে আসতে যাচ্ছে, খুব শিগগিরই এটা আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ। এবং জুব্বা ইতিমধ্যেই বেশ সাড়াও ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকের পছন্দের ব্র্যান্ড হয়েছে, আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে। একটা মজার বিষয় হলো অস্ট্রেলিয়া থেকে, ইতালি থেকে, নিউ ইয়র্ক থেকে, মানে আচ্ছা, আচ্ছা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের প্রচুর গ্রাহক আছে। আচ্ছা। তারা কিন্তু বিশ্বসেরা ব্র্যান্ডগুলির সাথে কম্পেয়ার করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে। জি। ওদের ওখানে আছে বিশ্বসেরা ব্র্যান্ডগুলি, তারপরেও এখান থেকে তারা কিন্তু কালেক্ট করে। তো আলহামদুলিল্লাহ এটা দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশি পোশাকের মান উজ্জ্বল করবে, এই প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। আমিন। আল হামিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর প্রসঙ্গটা এসেছিল। এই প্রতিষ্ঠান এখনো তো কাজ চলমান এবং নিয়মিত উমরা এবং হজের জি, সফর হচ্ছে। জি। এবং নেক্সট সফরগুলো কিভাবে বা দর্শক কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারে? এটা আল হামিদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের যে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে তারাই করতে পারেন। আমরা খুব বেশি এটা নিয়ে মার্কেটিং করতে চাই না, কারণ এইটার বাংলাদেশে প্রতিযোগিতায় নামতে নামতে এত নিচে যাচ্ছে যে যারা মানসম্মত সেবা চান তারা আমাদের পূর্ববর্তী গ্রাহকদের কাছ থেকে শুনে আমাদের কাছে আসলে আমাদের জন্য সুবিধা। আমরা জি। কারোর সাথে প্রতিযোগিতায় যাব না যে অমুক তো এত টাকায় হজ প্যাকেজ দিচ্ছে, জি। আমরা ওইটার সমান বা তার চেয়ে একটু কম এটা আমরা দেই না। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি। মাশাআল্লাহ। তো জি। অতএব আমি সকলকে শুধু এতটুকু বলবো যে পূর্বে যারা আমাদের সার্ভিস নিয়েছেন তাদের সাথে আগে আলোচনা করুন। আলোচনা করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখান থেকে গেলে ভালো হবে, তাহলেই এখানে আসুন। মাশাআল্লাহ। এরপর অন্য একটা প্রশ্নে জি। আসতে চাই। অন্য প্রসঙ্গ হচ্ছে প্রত্যেক প্রতিভা বা সৃজনশীলতা কারো না কারোর মাধ্যমে আবিষ্কার হয়। হুম, হুম। আমরা যতটুকু জানি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই আপনার মাধ্যমেই ইসলামী সংস্কৃতিতে এসছেন। তো তার সম্পর্কে একটু স্মৃতি এবং তাকে কিভাবে আবিষ্কার করলেন? প্রথম কথা হচ্ছে সে কিন্তু আমার চেয়ে বয়সে ছোট, হ্যাঁ, এবং আচ্ছা। আমার খুব প্রিয় এবং স্নেহের ছিল। তাকে আমি সাংস্কৃতিক অঙ্গনে এনেছি বিষয়টা এমন না। সে আগে থেকেই ইসলামী সংস্কৃতির চর্চা করত। জি। কিন্তু আমি তখন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে আছি। জি। আমি একটা জেলায়, ঝিনাইদহ জেলায় তার বাড়ি ছিল। আমি ঝিনাইদহ জেলায় একটা প্রোগ্রামে গিয়ে তাকে প্রথম তার একটা সঙ্গীত শুনি। তখন আমার কাছে মনে হয়েছিল যে এই ছেলেটাকে যদি একটু ঢাকায় নিয়ে এসে একটু গাইড করা যায়, জি। তার দ্বারা হয়তো আমাদের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের যে শূন্যতাটা আছে সেই এটা কিছুটা শূন্যতাটা হলেও লাঘব অনেকটা হবে। পূরণ করা যাবে। তো আমি এসে আমার কেন্দ্রীয় সভাপতির সাথে পরামর্শ করে তাকে আমার একটা তখন পত্রিকা ছিল আমাদের, সাপ্তাহিক লিখনী, ওর অফিসে তাকে একটা দায়িত্ব দিই এবং তার থাকা খাওয়ার তার মানে বসবাসের ব্যবস্থা করি এবং তাকে দায়িত্ব দিই যে আপনি পুরো দমে ইসের কাজ করতে থাকেন, কে বলে ইসলামী সঙ্গীতের জন্য আপনি কাজ করতে থাকেন। জি। তারপর তার একটা সাংগঠনিক দায়িত্ব সে যেহেতু আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল ঝিনাইদহ, তারপর আস্তে আস্তে সে কেন্দ্রীয় দায়িত্বেও আসে। তার মধ্যে বেশ কিছু দারুণ দারুণ গুণ ছিল। যে গুণটা ছিল, প্রচণ্ড পরিশ্রমী ছিল সে। দ্বিতীয়ত হচ্ছে যে ইসলামের প্রতি, ইসলামের বিজয়ের জন্য তার ভেতরে একটা সবসময় একটা জ্বালা থাকতো, যেটার অভাব অনেকের মধ্যেই আছে। এখন প্রচুর ইসলামী সঙ্গীত শিল্পী, জি। কিন্তু ইসলামকে বিজয়ী করার যে আকাঙ্ক্ষা কয়জনের অন্তরে আছে এটা। মানে জ্বলন্ত অবস্থায় আছে, এটা নিয়ে মনে হয় যে আলোচনা করার সুযোগ আছে। কিন্তু তার ভেতরে এটা ছিল যে ইসলামকে বিজয়ী করতে হবে, কারণ সে একাধারে শুধু সে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের একজন শিল্পী ছিল বিষয়টা এমন না, সে মূলত ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল ছিল। অতএব দুইটার সমন্বয় তার মধ্যে হয়েছে। তো যার কারণে তার মধ্যে তার প্রতিটা কথায়, তার প্রতিটা গানে ওইটার কিছুটা আঁচ পাওয়া যায়।
এই বিষয়ে আরেকটু জানতে চাই, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির সাথে আপনার ফার্স্ট ইমপ্রেশন বা তাকে প্রথম ওই সময়কার একটু স্মৃতি দর্শকদের সাথে share করবেন। স্মৃতি যেটা বলবো সেটা একটু আহ, উম, খুব সুখের স্মৃতি না। আমি প্রথম যেদিন তাকে তার সঙ্গীত শুনলাম খুব ভালো লাগলো। আমি তাকে ডাকলাম, নাম কি লিখলাম, জি। ডায়েরিতে নোট করলাম। তো যে প্রোগ্রামটা ছিল একটা কর্মী সম্মেলন ছিল, কর্মী সম্মেলনের পরে দায়িত্বশীলরা বসবে, আমার সাথে একটু আলাদাভাবে মিটিং করবে। জি। তো সে আমার কাছে ছুটি চাইলো, সে দায়িত্বশীল ছিল, সে আমার কাছে ছুটি চাইলো যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু চলে যেতে চাই। তা আমি তাকে ছুটি দিলাম। তো ওই প্রোগ্রামটা শেষ করে যখন আমরা ফিরে আসলাম, যেখানে ছাত্রদের আমার যেখানে থাকার ব্যবস্থা, সেখানে দেখলাম যে সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি জিজ্ঞেস করলাম, দেখলাম যে অন্য সবাই মোটামুটি স্বাভাবিক, অন্যর মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নাই। আচ্ছা। তো বললো যে এটা প্রায়ই ওনার হয়। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম যে একজন মেধাবী শিল্পী, তার এই অবস্থা। তো ঢাকায় আসার পরে আমি আমার সাধ্যানুযায়ী তার চিকিৎসার ব্যবস্থা করছিলাম, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছিল না। আচ্ছা আচ্ছা। তখন একদিন আমি তাকে মজার ছলে বলবো না, অনেকটা খুব সিরিয়াসলি না, আমি তাকে বললাম যে আপনি এক কাজ করেন, আমি তখন সাদা একটা পাগড়ি পরতাম, তো আমি বললাম যে আপনি সুন্নতের নিয়তে আজকে থেকে পাগড়ি পরা শুরু করেন। হতে পারে আচ্ছা, আল্লাহ আচ্ছা। সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই উসিলায় আপনার মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এটা বলে আমিও ভুলে গেছি, হয়তো 6 মাস পার হয়ে গেছে, 8 মাস পার হয়ে গেছে। জি। হঠাৎ একদিন আমার সাথে হাঁটছে, তখন সে আমাকে বলছে, তারিক ভাই একটা ঘটনা কিন্তু ঘটছে। তো বললো যে কি ঘটনা? যে আপনাকে বলা হয় নাই? ওই যে আপনি বললেন যে পাগড়ি পরার জন্য, তারপর থেকে আমি পাগড়ি পরা শুরু করলাম। এরপর থেকে কিন্তু আমার আর কোনোদিন ওই মাথা ব্যথাটা হয় নাই। মাশাআল্লাহ, এটা আল্লাহর একটা, মানে আমার কাছে এই কথাটা মনে পড়লে এখনো আসে। এখনো আইনুদ্দিন আল আজাদের যে ছবিগুলি পাওয়া যায়, সেই পাগড়িটা কিন্তু জি। দেখা যায়। যে তো যাই হোক, এটাই আমার বলার প্রথম মতো একটা স্মৃতি। এরপরে জানতে চাই, আপনি বাংলাদেশে উপস্থাপনা এবং আবৃত্তির জগতে বেশ সমাদৃত এবং বলা যায় ইসলামী অঙ্গনে উপস্থাপক এবং আবৃত্তি শিল্পী তৈরির ক্ষেত্রে প্রথম দিকের একমাত্র ভূমিকা আপনি ছিলেন। তো আপনি আবৃত্তি কোথায় শিখেছেন এবং আবৃত্তি শেখার প্রতি আপনার আগ্রহটা কিভাবে তৈরি হলো? আমার যা কিছু সবকিছু ওই কারণে যে ইসলামী অঙ্গনের কোন জায়গায় কি আছে সেটা আমাকেই পূরণ করতে হবে, অন্যের দিকে আঙ্গুল তুলে লাভ নাই। জি। এখানে দুর্বলতা আছে, এটা আমাকে পূরণ করতে হবে যেভাবেই হোক। জি। তো ঠিক ইসলামী অঙ্গনে যখন ইসলামী সঙ্গীতের জন্য আইনুদ্দিন আল আজাদ আসলো, জি। তার সঙ্গীতটা যেন মানুষের শুনতে আরো ভালো লাগে, এই জন্য ভাবলাম যে এর শুরুতে একটা ভূমিকা দেয়া যায় কিনা। আজকে যারা এই অনুষ্ঠান শুনছে তারা বুঝবে না, তখন ছিল জি। ক্যাসেট ফিতা, জি। ওই ক্যাসেটের শুরুতে একটা ভূমিকা দেওয়া, জি। এটা দেয়া যায় কিনা। তো আমি লিখলাম একটা ভূমিকা। আচ্ছা। একজন ভালো যিনি ধরার ভয়েস কণ্ঠে আর্টিস্ট, বলতে পারে। জি। যিনি আছেন, যিনি রেডিও টেলিভিশনে ভয়েস দেন, এমন একজন ব্যক্তিকে দিয়ে এটা পড়ালাম, কিন্তু আমার মন ভরল না, আমার কাছে ভালো লাগলো না জিনিসটা। জি। যে আমি কি, মানে এই পড়াটার মধ্যে, এই যে মানে প্যারাটার মধ্যে, লেখাটার মধ্যে আমি যে বিপ্লবী চেতনা দিয়েছি, ওনার পড়ার মধ্যে ওটা যেন একেবারে পরিপূর্ণভাবে গায়েব হয়ে গেল, মনে হলো উনি প্রেমের কবিতা পড়ছেন। আচ্ছা। তখন আমি অন্যদেরকে বললাম, আচ্ছা আমি একটু পড়ি। তো আমি যখন পড়লাম, তখন যারা মূল্যায়নকারী আছে তাদেরকে জিজ্ঞেস করলাম কোনটা ভালো লাগে, এটা না এটা। তখন বললো আচ্ছা। আপনারটা বেশি ভালো লাগে। তো দেখা গেল যে ওই ক্যাসেটের শুরুতে আমার ভূমিকাটা গেল। এটা যাওয়ার পর মানুষজন এটাকে খুব পছন্দ করা শুরু করলো, যে এটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু আমার কোনো অভিজ্ঞতাও নাই, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও নাই, জি। কিন্তু মানুষ এটাকে খুব পছন্দ করেছে। জি। তো আমি তো মানুষের যেটা হয়, তো ভাবলাম যে আমি তো এই বিষয়ে জানি। কিন্তু একদিন একটা আবৃত্তি সংগঠন আমার কাছে এসে বলল কি, ইতোমধ্যে আমি একটা আবৃত্তির অ্যালবাম তৈরি করে ফেললাম। আচ্ছা। এবং এটা কত সালে? এটা সম্ভবত 95-96 হতে পারে, বা 93 এরকম সময়। আমার আবৃত্তি অ্যালবামটা হলো 97 সালে। 97 সালে ওই অ্যালবামটা দ্রোহ নামে একটা অ্যালবাম,
প্রকাশিত হলো। তো ওই অ্যালবামটা মানুষজন পছন্দ করল 97 সালে। 97 সালে। তখন একটা আবৃত্তি সংগঠন তারা আমার কাছে এসে বলল কি, আপনি আমাদেরকে আবৃত্তির ক্লাস নেবেন। তখন আমি আকাশ থেকে বললাম, আবৃত্তির আবার ক্লাস কি? আমি তো যা মনে আসে তাই বলি। আচ্ছা আচ্ছা। আমি কিছুই বুঝতে পারলাম না যে আবৃত্তির আবার ক্লাস হয় কিভাবে। তখন তাদেরকে আমি সরল সহজ মুসলমানি কথা বললাম যে আমি তো আবৃত্তির আবার ক্লাস কি হয়, আমি তো কিছুই জানি না। আমি একটা পড়তে পারি, এই পড়াটা আমার মন থেকে পড়ি। আচ্ছা তখন তারা আমাকে একটা বই হাদিয়ে দিল, গিফট করলো, আচ্ছা। যে আবৃত্তির নিয়ম কানুন জাতীয় বা উচ্চারণের নিয়ম কানুন এইটা আছে। তো এটা আমি অনেক চেষ্টা করে এক পাতার উপরে আমি এটা পড়তে পারিনি, কিছুই বুঝি না। তো যাই হোক, পরবর্তী সময়ে আমি বুঝলাম যে এখানে শেখার আছে অনেক কিছু। আমার এই যে আবৃত্তির অ্যালবাম বের করে ফেলেছি, এর মধ্যে অনেক ত্রুটি আছে যেটা আমার কানে তখন ধরা পড়তো না। তখন আমি যারা এই বিষয়ে পারদর্শী, যারা এই বিষয়ে যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন ইতোমধ্যেই, তাদের কাছ থেকে শিখলাম। শিখে তারপর বুঝতে পারলাম যে আমার পেছনে যা ছিল সেগুলি সব ছিল আবেগ, আচ্ছা যার কোনো মূল্য নাই। আবেগের মূল্য আছে, জি। কিন্তু আসলে প্রকৃতার্থে উচ্চারণ এবং আবৃত্তি কোনোটাই হয় না। তো এটা হওয়ার জন্য যা কিছু দরকার পরে তা শিখলাম। যেমন আমি শিখেছি ভাস্বর বন্দ্যোপাধ্যায়, রূপা চক্রবর্তী, গোলাম সরোয়ার, তারপর রবিশঙ্কর মৈত্রী। আমার আবৃত্তি এবং উচ্চারণের শিক্ষক হচ্ছেন তারা। সশরীরে ক্লাস করেছেন? হ্যাঁ, সশরীরে আমি আমাদের কাছ থেকে শিখেছি। সেটা কি ঢাকার? ঢাকায়। আচ্ছা, ওখান থেকে আপনার শেখাটা? হ্যাঁ, শুরু। শেখাটা শুরু। এরপর তো আপনি যথারীতি এরপর তার সারা দেশে এর মধ্যে আমি প্রচুর প্রোগ্রাম করেছি। আমি এত প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম করেছি যেটা এই সময়ে হয়তো অনেকে কল্পনাও করতে পারবে না। তো প্রচুর স্টেজ প্রোগ্রাম করেছি, মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। তারপর 2006 সাল থেকে আমি শেখানো শুরু করেছি এবং 2012 সালে এসে আমি স্টেজ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি। আচ্ছা, এবং এটা একটা যৌক্তিক কারণে বন্ধ করেছি। দর্শকদের কাছে যদি শেয়ার করতেন। 2012 সালের আগে আমি প্রতিটা প্রোগ্রাম করতাম আমার হৃদয়ের টানে, আমার ইমানের তাড়নায়। এবং যারা প্রোগ্রামের আয়োজন করতাম তাদের মধ্যে আমি দেখতে পেতাম যে তারাও ইমানের তাড়নায় ইসলামী সংস্কৃতির বিজয়ের স্বপ্ন নিয়ে তারা এই প্রোগ্রামের আয়োজন করেন। যারা সেই প্রোগ্রামগুলিতে উপস্থিত হতেন তারা ইসলামী সংস্কৃতির বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে উপস্থিত হতেন। 12 সালে এসে দেখলাম যে এখানে কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। আগের মতো প্রোগ্রাম আয়োজন হচ্ছে, কিন্তু আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সবাইকে আমি মিন করছি না, আমি অনেকের মধ্যে এটা দেখতে পেলাম যে আয়োজনটা এখন আর ইসলামী সংস্কৃতির বিজয়ের জন্য খুব একটা আয়োজন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। যারা পারফর্ম করতে যাচ্ছেন তাদের মধ্যেও সেই আকাঙ্ক্ষাটা, সেই চেতনাটা ওই পরিমাণে নাই। যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যেও নাই। তো অতএব এই কার্যক্রমে আমি নিজেকে যুক্ত থাকাটা আর নিজের জন্য। তাহলে এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে নিয়মিত, আমি ওটাকে এগুলি সব খারাপ হচ্ছে এটা বলতে চাইনি। এইটা এই অর্থে নিলে ভুল হবে। আমি আমার নিজস্ব ফিলিংসটা বলেছি। এর আগ পর্যন্ত আমাদের ভেতরে যে তাড়নাটা ছিল সেই তাড়নাটা হয়তো ওই মাত্রায় আমি আর এখন পাচ্ছি না। একজন যে প্রচণ্ড মানে সুস্বাদু হিমসাগর খাবে, তার সামনে যদি সিন্ধি আম যদি কেউ এনে দেয় বা একটা লোকাল যে আমাদের যে আম হয়, সে কিন্তু তার স্বাদ পাবে না। তার কিন্তু হিমসাগরের স্বাদ সে পেয়ে গেছে। তো আমি এখনকার যে প্রোগ্রামগুলি হচ্ছে এগুলিকে ছোট করছি না, এখানকার আয়োজকদেরও ছোট করছি না, দর্শকদেরও ছোট করছি না। নিশ্চয়ই তাদের মধ্যে হয়তো ইসলামের প্রতি ভালোবাসাটা আছে, কিন্তু আমি যেরকম চেয়েছিলাম হয়তো ওভাবে আমি আর পাচ্ছি না। আমার ব্যর্থতা হতে পারে। আচ্ছা, কোনো একটা কিছু হচ্ছে যেটা সম্পর্কে আপনার কাছে আরো বিস্তারিত কোনো প্রোগ্রামে জানতে পারবো ইনশাআল্লাহ। আবৃত্তি উপস্থাপনার ক্লাস নিতেন নিয়মিত, এবং আমরা জানি 60-এর ঊর্ধ্বে ক্লাস মানে ব্যাচ হ্যাঁ রয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও আপনার একজন গর্বিত, আমি নিজে গর্ববোধ করি আপনার ছাত্র হিসেবে। স্বরশৈলী সংগঠনের নাম ছিল, এটা এখন কি অবস্থা এবং ক্লাস? এটা আছে স্বরশৈলী, যেমন তোমরা তো স্বরশৈলীর প্রাণ, যারা সারা দেশে ছড়িয়ে আছে। আমার ছাত্রদের, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার ছাত্ররা বহু জায়গায়
চমৎকার চমৎকার জায়গায়, এবং এমনকি শুধু বাংলাদেশ না, বিদেশি অনেক বড় নিউজ মিডিয়ায় তারা পারফর্ম করছে, তারা নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে, দেশের বিভিন্ন পর্যায়ে তারা আছে। আমার তো মনে হয় সংখ্যাটা 2000-এর উপরে, আমার ছাত্রের সংখ্যা প্রায় 2000-এর উপরে। হ্যাঁ, তো এই এরা বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত অবস্থায় আছে, এরাই সরসইগুলির প্রাণ। হ্যাঁ, কিছুটা দুর্বলতা আমার কাছ থেকে সেই ক্লাস এখন আর খুব একটা কেউ পাচ্ছে না, কারণ আমার অন্যদিকে ব্যস্ততা বেড়ে যাওয়ায় এই দিকে আমি মনোযোগ দিতে পারি নাই। তবে আমার ইচ্ছে আছে আগামী কয়েকদিনের মধ্যেই এটা নতুনভাবে যারা আগ্রহী, দীর্ঘদিন যাবৎ অনেকে অপেক্ষা করছে আমার কাছে ক্লাস করবে, তাদের জন্য একটা সুসংবাদ দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটা আয়োজন হবে। আমার একটা প্রশ্ন, একটা জানার বিষয়, যেহেতু অন ক্যামেরা আছি, এটা একটু জানতে চাই। আপনি একটা ট্রেডিশনে, একটা ঐতিহ্যের মধ্য দিয়ে উপস্থাপনা করতেন, আপনার একটা বিশেষ বিষয় ছিল, ঘরানা, আমার একটা আলাদা রকম মানে স্টাইল তৈরি করে, স্টাইল ছিল। আপনি একদম নেপথ্যে থেকে উপস্থাপনা করতেন। তো এখন তো যুগ পরিবর্তন হয়েছে, এখনো সেই ট্রেন্ড রয়েছে, এখনো এইভাবেই চলছে, এবং স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্টের উপর উপস্থাপনা হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? এটা কি ইতিবাচক, নাকি সময়ের সাথে সাথে এটা কি আরেকটু পরিবর্তন হওয়া উচিত কিনা, বা পরামর্শ কি দিবেন যারা শিখতে চায়? যারা শিখতে চায় তাদেরকে বলবো যে একজন উপস্থাপক নিজেকে ভাঙতে হবে। আমি একরকম করেছি, আমি করার পেছনে আমার কিছু দর্শন ছিল, ওটাই এখন প্রয়োগ করতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সে চিন্তা করবে যে দর্শক আসলে কোনটাতে বেশি খুশি হবে, দর্শকের সাথে কানেকশনটা কোনটাতে আমার বেশি আমি স্থাপন করতে পারবো। আমার সময় মনে হয়েছে আমি যখন আড়াল থেকে, যখন আমাকে কেউ চিনতে পারছে না, আমাকে কেউ জানতে পারছে না, তারা লোকটাকে দেখার জন্য বেকুল হয়ে যাবে। যেমন একটা খুব সুন্দর একটা উদাহরণ এরকম দেওয়া যায়, সামনে একজন রূপসী থাকার চাইতে পর্দার অন্তরালে একজন রূপসী আছে, আকর্ষণ কিন্তু পর্দার অন্তরালে যে আছে। যেমন ইসলামের যে পর্দার বিধান, এই পর্দার বিধানটার পিছনেও একটা কারণ আছে। পর্দা নারীর প্রতি নরের আকর্ষণকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর সবসময় যদি সামনে উন্মুক্ত অবস্থায় নারী থাকে, তাদের পরিণতি কি হয় এখন আমরা পাশ্চাত্যের দিকে তাকালেই দেখতে পাবো। নারীর প্রতি আকর্ষণ কমে গেছে না পুরুষ মানুষের। এটা প্রাসঙ্গিকভাবে বললাম। আমি ওই সময় মনে করলাম আমি যদি আড়ালে থাকি, আমার প্রতি আকর্ষণ আরো বাড়বে, আমাকে একবার দেখার আকর্ষণ তাদের মধ্যে সৃষ্টি হবে। এবং ঠিকই এটা বহুবার ঘটেছে এমন ঘটনা। মানে আমি যেখানে আছি সেটা পর্দা দিয়ে ঘেরাও করা, আমি কখনোই একবারের জন্য স্টেজে যাচ্ছি না, আমাকে দেখার জন্য পর্দা ছিঁড়ে ফিরে মানুষজন এসে, দর্শকরা আমাকে শুধু দেখার জন্য, এই যে একটা অ্যাট্রাকশন সৃষ্টি করা, এটা ওই সময় আমি করেছি। এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ, এখন আর গোপন থাকার কোনো সুযোগ ওইভাবে নাই। এখন সামনে আসতে হবে, প্রয়োজন অনুযায়ী যেটা করার সেটাই করতে হবে। আমি আপনার অনেক ছাত্রদের মধ্যে হয়তো অযোগ্য একটু মাঝখানে আমি একটা বিষয় বলি, তুমি মাঝখানে বলছো স্ক্রিপ্টেড উপস্থাপনা, স্ক্রিপ্টের উপরে উপস্থাপনা, এটাকে আমি সবসময় করি, আমি কোনোদিন করিনি। মন থেকে উপস্থাপনা করেছি, কোনো কিছু আমি আগে নোট করিনি, আমার ভেতর থেকে আমার একটা ভাব আসছে, সেই ভাবটাকে আমি সঠিক উচ্চারণে, আবৃত্তির মাধ্যমে জনতার সামনে উপস্থাপন করেছি। ওইটার যে মজা আর স্ক্রিপ্টেড কোনো কিছু পড়ে আসার মজা এক না। জি, তুমি যা বলছিলে। আপনার অনেক ছাত্রদের মধ্যে আমি একজন ক্ষুদ্র, হয়তো ওইভাবে যোগ্যতা অর্জন করতে পারিনি, এখনো অনেক ভুল হয়। তবে এত বছরের মধ্যে আমার যে অভিজ্ঞতা, বা আমাকে যেটা জানতে চায় এই বিষয়টা, স্ক্রিপ্ট পড়ে উপস্থাপনা আড়ালে, তা আমি এই বিষয়ে এখন মানে বলতে চাই যে এই যে আপনি যেটা বললেন, বা আপনি আমাদেরকে যেটা শিখিয়েছেন, তখনও আপনি এই মেসেজটা আমাদেরকে দিতেন ক্লাসে, আজ থেকে 7-8-9 বছর পূর্বে,
যে ভাঙতে হবে, হুম। মানে উপলব্ধি করতে হবে যে এখন আমার কি দরকার। আরেকটা কথা তোমাদের ক্লাসে আমি প্রায়ই বলতাম যে বট গাছের নিচে কখনো বট গাছ হয় না। জি, হ্যাঁ, হ্যাঁ, বট গাছের নিচে কখনো আরেকটা বট গাছ হবে না, জি, বা কোনো বড় গাছ দাঁড়াবে না। অতএব নিজেকে ওই বট গাছের সীমানার বাইরে নিয়ে যেতে হবে। জি, আমার কাছ থেকে যারা শিখেছে তাদেরকে আমি বলবো, আমি যেভাবে করে আসতাম ওইটাই যদি হুবহু করা হয় তাহলে কোনোদিনই সে বড় কিছু হতে পারবে না। জি, আমার এখান থেকে শিক্ষাটা সে নিবে, সে স্বতন্ত্রভাবে ভাববে, বর্তমান সময়, বর্তমান চাহিদা, বর্তমান সব কিছুকে সামনে রেখে সে নতুন কিছু তৈরি করবে। তাহলে সে হয়তো আমাকে ছাড়িয়ে যেতে পারবে ইনশাল্লাহ। এরপরে জানতে চাই, আপনি একজন ইসলামী সংস্কৃতির খুব পরিচিত মুখ। তো বর্তমান সময়ে বিজাতীয় সংস্কৃতি, যে বিজাতীয় সংস্কৃতির যে আস্ফালন, এটাকে প্রচার প্রসারের জন্য যে আধিপত্য তৈরি হচ্ছে, সেই অনুযায়ী কি আমরা আসলে ইসলামী সংস্কৃতিতে ওই পরিমাণ করতে পারছি? বরঞ্চ এরকম কি হচ্ছে না যে আমরা ইসলামী সংস্কৃতি বলতেই শুধু নাশিদকে মিন করে থাকি বা অনেকেই করে থাকে? তো এই বিষয়ে আপনি কি বলছেন, কি মেসেজ দিতে চান? ঠিকই, যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সংস্কৃতি একটা অনেক বড় বিষয়। আমরা সংস্কৃতির কতটুকু অংশে কাজ করতে পেরেছি? খুবই সামান্য অংশে। তো এটাতে আমি হতাশ না, কারণ হচ্ছে এটা আরেকটা বিষয়ের সাথে সম্পর্কিত। ইসলামী রাজনীতি যত শক্তিশালী হবে, এর সাংস্কৃতিক কার্যক্রম তত শক্তিশালী হবে। শুধু সাংস্কৃতিক কার্যক্রম আলাদাভাবে শক্তিশালী হওয়ার সুযোগ নেই। তবে আমরা যদি ইসলামী রাজনৈতিক ধারাটাকে পরিশুদ্ধ রাখতে পারি, আমি আশাবাদী সাংস্কৃতিক অঙ্গনে আমরা বিজয় অর্জন করতে পারব। এখন কি আমরা যথেষ্ট পরিমাণ অগ্রসর অবস্থায় আছি? না, একেবারেই না। বিজাতীয় আগ্রাসন অনেক বেশি, তার মোকাবেলায় আমরা অনেক দুর্বল। কিন্তু তারপরেও আমি বলি, বিজাতীয় আগ্রাসনের কবলে পড়েও অন্যান্য সঙ্গীতের ভিউজ, টোটাল ভিউ সংখ্যা আমরা তো এখন দেখতে পারি। জি, জি, আর ইসলামী নাশিদের দর্শক সেই তুলনায় কিন্তু কম নয়, বরং বেশি। হ্যাঁ, জি, এটা তার মানে মানুষের মধ্যে এই চাহিদাটা আছে। এখন যথার্থ মানসম্মত কাজ উপস্থাপন করতে পারলে ওরা হারায় যাবে। জি, অনেক কিছু হারিয়ে গেছে, আমি সব কিছু এখানে অনস্ক্রিনে বলতে চাই না। জি, সাধারণ অনেকে খুব ক্ষুব্ধ, অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা, যে ইসলামী সাংস্কৃতিক যোদ্ধারা তাদের অনেকের মানে রুটি রুজির বন্ধ করে দিচ্ছে। জি, হ্যাঁ, তো আমি ওইভাবে দেখতে চাই না। যে সুস্থ ধারার কাজ হলে মানুষ সুস্থ ধারাকে গ্রহণ করবে, তবে সেই কাজটা অবশ্যই মানসম্মত হতে হবে। সেই মানসম্মত হওয়ার দিকে মনোযোগ দেওয়া দরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানসম্মত করতে গিয়ে ইসলাম থেকে দূরে সরে গেলে সেটা আর ইসলামী সংস্কৃতি থাকবে না, সেটাও আরেকটা বিজাতীয় সংস্কৃতির আগ্রাসনের শিকার বলেই আমি ধরে নেব। এরপরে প্রশ্ন হচ্ছে, আপনি একই সঙ্গে সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলাদেশের বর্তমানের অন্যতম একটি জনপ্রিয় রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের বর্তমানে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সংগঠনটির ছাত্র সংগঠন থেকে আপনার রাজনীতিতে পদচারণা শুরু। আপনি একটু আগে যেটা বললেন যে আপনার পরিবর্তনের প্রথম ধাপটা, মানে প্রথম এবং একমাত্র ধাপ মনে হয় যেটা বললেন, চরমনায়ের হুজুরের, মরহুম পীর সাহেব হুজুরের বয়ান। তো হুজুরের বয়ানের পর আপনি যখন হিদায়াতের পথে উদ্বুদ্ধ হলেন, এরপরে যখন ভার্সিটি লেভেলে গেলেন, তখন আপনি কোন চিন্তার জায়গা থেকে আন্দোলনে যোগ দিলেন, না মানে ছাত্র আন্দোলন? তখন কি আদর্শিক আরো কোনো ছাত্র সংগঠন এমন ছিল না যেটা মানে আপনার জন্য উপযোগী, এরকম কি মনে হয়েছে? নাকি কোন চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনে যোগ দিলেন? একটা ছাত্র চমৎকার আন্দোলনের প্রশ্ন। এই কোন বিষয়টা? প্রশ্নটা কেউ করে নাই কোনোদিন আমাকে। খুবই সুন্দর একটা প্রশ্ন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আচ্ছা, আমি যুক্ত ছিলাম। এই জোটের ভিতরে আপনারা বাদেও ইসলামিক আরো বেশ কয়েকটা দল এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। ইসলামপন্থীদের মধ্যে একটা বড় শক্তি, একটা বড় রাজনৈতিক দল এখনো এটার সাথে যুক্ত আছে।
তো যেখান থেকে প্রেসক্রিপশনটা আসলো যে ইসলামী আন্দোলনকে মাইনাস করতে হবে, তো ওই জায়গা থেকে মানে তাদেরকে রেখে আপনাদেরকে কেন চমৎকার Minus. প্রশ্ন। আমরা যে অবস্থানে এখন আছি, বিশ্বের ভূ রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থায় কি আসলে এই গণতান্ত্রিক নির্বাচনী পদ্ধতিতে কারণ আজকে আমার দলের পরিচয় আমাকে নাজাদ দিবে না। ওয়াশরুমে যাওয়ার সময় মনের ভুলে উনি কি বাম পা দিয়ে ঢোকেন না ডান পা দিয়ে ঢোকেন? আচ্ছা, তো ইসলামী আন্দোলনের অনেক এমন বিষয় আছে যেগুলো নিয়ে অনেক তরুণ আলেমরা প্রশ্ন করে থাকেন। আপনার প্রথমত স্বভাব পরিপন্থী। হ্যাঁ, স্বভাব পরিপন্থী কিছু এখানে আছে হ্যাঁ কিনা? হ্যাঁ, জি। শত্রুতা, এটা আমি কখনো বিশ্বাস করি না। আমার যে রাজনীতি করছে তাদের কি আসলে একলা চলা এই নীতিটা কতটা মানে গ্রহণযোগ্য বা এটা কতটা ইতিবাচক আপনার কাছে জানতে চাই। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে বলেছেন। সে ইসলামী আন্দোলনের হোক, জামাতে ইসলামীর হোক, খেলাফত মজলিসের হোক, ভাই আমি অন্যের দিকে আঙুল না তুলি।